সবাই একটু ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, যাতে করে আমরা সবাই একসাথে আজকের ক্লাসটা করে এবং কনসেপ্টগুলো একেবারে ক্লিয়ার ভাবে বুঝতে পারি। রাইট ফর্মস অফ ভার্বস, এই টপিকটা আমাদের জন্য একেবারে বলতে পারি আমরা খুবই কমন একটা টপিক, এবং যে টপিক থেকে প্রতি বছরে একটা প্রশ্ন থাকে। সাধারণত এইচএসসি এবং অ্যাডমিশনের মধ্যে যে পার্থক্যটা থাকে, এইচএসসি তে আমাদের একটা প্যাসেজ থাকে, সেই প্যাসেজ থেকে আমাকে আনসারগুলো বের করতে হয়। বাট অ্যাডমিশনের যে ডিফারেন্সের যে বিষয় আছে, অ্যাডমিশনের ক্ষেত্রে ডিফারেন্স বিষয়টা হচ্ছে আমাদের সেটা হচ্ছে এমসিকিউ সিস্টেমে হচ্ছে প্রশ্নগুলো থাকবে, সেখান থেকে আনসারটা বের করে তারপরে হচ্ছে আমাকে সেটাকে ফাইন্ড আউট করতে হয় আর কি। আচ্ছা, আমরা এখন পার্টটা একটু দেখবো রাইট ফর্মস অফ ভার্বের। প্রথমত আমাকে জানতে হবে রাইট ফর্মস অফ ভার্বের কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হয়। একেবারে আমি নোট করে দিচ্ছি, যারা আমার ক্লাসটা দেখছো সবাইকে রিকোয়েস্ট থাকবে তোমরা বিষয়গুলো একেবারে নোট করে করে পড়ার জন্য। তুমি যদি নোট করে পড়ো তাহলে দেখা যাবে এই বিষয়টা তোমার জন্য একেবারে একটা ভালো একটা ধারণা তুমি এখান থেকে নিতে পারবা। রাইট ফর্মস অফ ভার্ব, আমরা যখনই রাইট ফর্মস ভার্ব পড়বো আমাকে কয়েকটা জায়গা মনে রাখতে হবে প্রশ্নগুলো আসলে কোন জায়গা থেকে আসে। প্রথম আমাকে জানতে হবে যে আমাদের ফোকাস পার্ট গুলো আমরা কোন কোন বিষয়গুলো আসলে ফোকাস পার্ট গুলো দিয়ে দেখতে হবে। রাইট ফর্মস অফ ভার্বটা মানে কি? রাইট ফর্মস অফ ভার্ব মানে হচ্ছে ভার্বের যে একটা সঠিক ফর্ম, সেই সঠিক ফর্মকে আমরা বলতে পারবো সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। এবং রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে ভার্বের কয়টা ফর্ম আছে? একটা হচ্ছে ভার্বের V1, এরপর হচ্ছে ভার্বের V2, এরপর হচ্ছে ভার্বের V3, এরপর হচ্ছে ভার্বের V4। V4 ছাড়া আমরা আরেকটা কনসেপ্ট মনে রাখবো, সেটা হচ্ছে V5। এই কয়েকটা বিষয় একটু মনে রাখতে হবে। তবে এই V1 এর মধ্যে আরেকটা ফর্ম আছে যেটাকে বলা হয় বেস ফর্ম। আরেকটা ফর্ম আছে যেটাকে আমরা বলতে পারবো সেটা হচ্ছে আমাদের ভার্বের একটা কোন ধরনের ফর্ম আছে। আরেকটা ফর্ম আছে যেটাকে আমরা ভার্বের একটা বেস ফর্ম নামে সংজ্ঞায়িত করতে পারবো। ওভারঅল প্রথমত জানতে হবে কখন ভার্বের কোন ফর্মটা আমরা ব্যবহার করছি, সেটা আমাদের অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করবে। এটা হচ্ছে আমাদের প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, রাইট ফর্মস ভার্বে যখন আমরা পড়ছি তখন আমাকে টেন্স এন্ড অ্যাসপেক্ট, টেন্স এবং টেন্সের যে অ্যাসপেক্ট গুলো আছে, টেন্সের বিভিন্ন পার্ট গুলো আছে, সেগুলো আমাকে জানতে হবে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার কনসেপ্ট। তাহলে প্রথম কনসেপ্ট হচ্ছে আমাদের ভারতের বিভিন্ন ধরনের যে ফর্ম গুলো আছে, ফর্ম গুলো আমরা জানবো। দ্বিতীয় নাম্বার হচ্ছে টেন্স এন্ড অ্যাসপেক্ট। এবং এটা জানার পরে আমাদের এটা জানার পর এরপর যে পাঁচগুলো মোস্ট কমন কিছু রুল আছে, যে মোস্ট কমন রুল গুলো থেকে আমরা প্রতি বছরই হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে প্রশ্ন দেখে থাকি। মোস্ট কমন কিছু রুল আছে, সেই মোস্ট কমন রুল গুলো আমাকে ভালো মতো পড়তে হবে। এই মোস্ট কমন রুল গুলো কয়টা হতে পারে? অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 5 থেকে 10টা প্রায় রুল আছে। এই রুল গুলো আমরা একটু পড়বো। একটু সবাই ক্লিয়ার কিনা এবং সবাই আমাদের লেখাটা পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে কিনা একটু জানান। আমরা মনে হয় এটা না নিয়ে ব্ল্যাক নিয়ে লিখে ভালো হবে কিনা। আমরা তিনটা ব্ল্যাক নিয়ে নিচ্ছি, তাতে সবাই হচ্ছে একটু সবার জন্য হচ্ছে দেখা হবে। আমরা তিনটা ব্ল্যাক নিয়ে নিয়েছি। ওয়ালাইকুম আসসালাম সাইদা কাইফা, কেমন আছো? একটু দেখো যারা আমাদের ফিজিক্যাল ব্যাচ, যারা তোমরা ক্লাস করো, যারা ক্লাসটা মিস করেছো, তাহলে এই ক্লাসটা তোমাকে অনেক অনেক বেশি হেল্প করবে। আমি একটা ব্ল্যাক কনসেপ্ট নিয়ে নিয়েছি যাতে করে তোমাদের লেখাগুলো পরিষ্কার ভাবে দেখা যায় আর কি। ওকে, এতটুকু সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। এতটুকু যদি বুঝতে পারো তাহলে আমরা রাইট ফর্মস অফ ভার্বের পরের অংশতে হচ্ছে আলোচনা আমরা করব। রাইট ফর্মস অফ ভার্বস, ওকে, এইখানে হচ্ছে আমাদের মেইন পার্ট। এই মেইন পার্টটা ছাড়া যেহেতু আমরা রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে আলোচনা করছি, দ্যাট মিন্স আমাকে ভার্বের যে ডিটেইলস কনসেপ্ট আছে, ভার্বের যে বেসিক ডিটেইলস কনসেপ্ট আছে, সেই ভার্বের বেসিক ডিটেইলস কনসেপ্টও আমাকে জানতে হবে। এটা হচ্ছে আমাদের লাস্ট নাম্বার কনসেপ্ট। তাহলে আবার বলছি, ভার্বের কয়টা ফর্ম আছে? V1 বা বেস ফর্ম, V2, V3, V4 বা V5। এরপর হচ্ছে টেন্স এন্ড অ্যাসপেক্ট, টেন্সের একটা সিকোয়েন্স মেইনটেইন করে মিলবে, এটা আমরা জানবো, এটাকে বলা হয় সিকোয়েন্স অফ টেন্স। এরপর হচ্ছে মোস্ট কমন রুল গুলো জানবো, যেটা হচ্ছে 5 থেকে 10টা হতে পারে। এরপর হচ্ছে ভার্ব সম্পর্কে একটা ডিটেইলস আমরা ধারণা নেওয়ার জন্য ট্রাই করবো। যারা আমাদের সাথে যুক্ত আছো, লিসাতে রাখি একটু সবাই ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে যারাই যুক্ত আছে একটু সবাইকে রিকোয়েস্ট করবো ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, যাতে সবাই একসাথে হচ্ছে ক্লাস করতে পারে। এবং যারা তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, এর জন্য প্রিপারেশন নিচ্ছ, আর সেক্ষেত্রে তোমার জন্য ক্লাসটা খুবই ইফেক্টিভ একটা ক্লাস। এবং যারা নার্সিং কিংবা ইউনিভার্সিটি অ্যাডমিশন ক্লাসের প্রিপারেশন নিচ্ছে সবার জন্য কিন্তু, কারণ এই টপিক থেকে প্রতি বছর দেখা যায় আমরা হচ্ছে প্রশ্ন দেখে থাকি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, আশা করি আমাদের এতটুকু পর্যন্ত আমরা বিষয়টা একেবারে
ক্লিয়ার ভাবে বিষয়টা বুঝতে পেরেছি। ওয়ালাইকুম আসসালাম। ওকে, একটু একটু কনসেপ্টটা দেখে আমি সর্বপ্রথম ভারতের একটা বেসিক ডিটেলস আছে, সে ভারতের বেসিক ডিটেলস যাচ্ছে, তারপর আমরা বাকি পাঠে যাব। আমরা প্রথমে ভারতের একটা বেসিক কনসেপ্ট আছে, ভারতের বেসিক কনসেপ্টটা জানতে পারলে আমাদের যে বাকি যে বিষয়গুলো আছে সে বাকি বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে সহজে সে সম্পর্কে ধারণা নিতে পারবো। ভারতের বেসিক ডিটেলসটা আসলে ভারত সম্পর্কে অনেক সময় সাধারণত দুইটা প্রশ্ন আসতে পারে। ভারত বলতে আসলে কি বোঝায়? যাই হোক, ভারত বলতে যে কোনো প্রকার অ্যাকশন, তিনটা বিষয়ের সমন্বয়ে আমরা হচ্ছে ভারতটাকে তৈরি করে থাকি। সেটা হচ্ছে অ্যাকশন, যে কোনো প্রকার কাজকে বলতে পারবো, অথবা যে কোনো প্রকার এক্সপেরিয়েন্স হতে পারে, অথবা যে কোনো প্রকার এক্সপেরিয়েন্স হতে পারে, ঠিক আছে। আর সর্বশেষ বিষয় হচ্ছে যে কোনো প্রকার আমাদের এক্সিস্টেন্স হতে পারে। কি হতে পারে? আমাদের এক্সিস্টেন্স হতে পারে। তাহলে এই তিনটা বিষয়ের সমন্বয়ে আমরা ভাবটাকে গ্রহণ করব। তা আবার আমার সাথে একটু বলেন, তিনটা বিষয় আগে আমরা জানতাম যে কোনো কাজকে আমরা ভারত বলবো, কিন্তু আজকে থেকে আরেকটা বিষয় একটু মনে রাখতে হবে। ভারত বলতে তিনটা বিষয়কে মনে রাখতে হবে: অ্যাকশন, এক্সপিরিয়েন্স, এক্সিস্টেন্স। অ্যাকশন, এক্সপিরিয়েন্স, এক্সিস্টেন্স, যেটাকে আমরা বলতে পারবো যে কোনো কাজ, যে কোনো অভিজ্ঞতা, যে কোনো এক্সিস্টেন্স। এই তিনটা বিষয়ের সমন্বয়ে আমরা ভারতের ডেফিনেশনে দিতে পারি। এই কনসেপ্টটা হচ্ছে ভারত মানে হচ্ছে এনি কাইন্ডস অফ ডুইং ওয়ার্ক, যে কোনো ধরনের অ্যাকশনের যে কাজগুলো, এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় আমাদের ভারত থেকে আমরা প্রশ্ন আসতে দেখে থাকি, সেটা হচ্ছে এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব। এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব, তবে সে ভার্বটি অবশ্যই একটি ফাইনাইট ভার্ব হতে হবে। সে ভার্বটি আমরা অবশ্যই একটি ফাইনাইট ভার্ব ব্যবহার করব। তাহলে আমরা দ্বিতীয় নম্বরে যে বিষয়টা পাবো, এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ফাইনাইট ভার্ব। আমার সাথে বলেন, কখনো শুড হ্যাভ হবে না, সবসময় আমরা মনে রাখবো সেটা হচ্ছে আমাদের মাস্ট হ্যাভ থাকবে। ক্লিয়ার? কি থাকবে আমাকে একটু বলেন, অবশ্যই কি থাকবে? সেটা হচ্ছে আমরা মাস্ট হ্যাভ এ ফাইনাইট ভার্ব পাবো। মাস্ট হ্যাভ কি থাকবে? মাস্ট হ্যাভ আমরা অবশ্যই একটা ফাইনাইট ভার্ব এখানে ব্যবহার করব। তাহলে আবার বলছি, ভার্ব বলতে তিনটা বিষয়ের সমন্বয়ে ভার্ব হয়, অথবা এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ফাইনাইট ভার্ব। প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকবে। তবে শুড হ্যাভ হবে না, সবসময় কি হবে? মাইট হ্যাভ হবে। এখন এটা ছিল ভারতের একেবারে ফান্ডামেন্টাল যে কনসেপ্টটা, একেবারে বেসিক যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আমরা এখানে আলোচনা করার জন্য ট্রাই করেছি। এখন ভার্বের একটা ক্লারিফিকেশন আছে। ভার্বের ক্লারিফিকেশনটা আমরা একটু কনসেপ্টটা হচ্ছে একটু জানবো। ভাইয়া, ভার্বের একটা ক্লারিফিকেশন আছে, সেই কনসেপ্টটা আমরা একটু জানবো। সে বিষয়টা একটু কি আছে দেখি। ভার্বটাকে আমরা মেইনলি দুইটি ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলতে পারবো সেটা হচ্ছে আমাদের জন্য একটা ফাইনাইট ভার্ব, ফিনিট অর ফাইনাইট ভার্ব। অপর একটা আছে যেটাকে আমরা বলতে পারবো সেটা হচ্ছে আমাদের জন্য একটা নন ফাইনাইট ভার্ব। তাহলে ভার্বের প্রথমত দুইটি অংশ আমরা পাবো। যারা আছে একটু নোট করে পড়ার জন্য ট্রাই করবো। একটা হচ্ছে ফাইনাইট, আর একটা হচ্ছে নন ফাইনাইট। আচ্ছা, ফাইনাইট মানে কি? ফাইনাইট মানে হচ্ছে যেটাকে আমরা বলতে পারি একটা সমাপিকা ক্রিয়া, আর অপরপক্ষে নন ফাইনাইট বলতে একটা অসমাপিকা ক্রিয়া। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, ফাইনাইট ভার্ব, এই যে আমরা ফাইনাইট ভার্বটা পড়ছি, এই ফাইনাইট ভার্বটা সব সময় একটি ভার্বের কাজ করে। এই ফাইনাইট ভার্বটা সব সময় একটি ভার্বের কাজ করে। এই ফাইনাইট ভার্ব সব সময় ভার্বের কাজ করে। কিন্তু অপর পক্ষে আমরা যে কনসেপ্ট আছে নন ফাইনাইট ভার্ব, এই নন ফাইনাইট ভার্বটা আমাদের ভার্বের কাজ করার পাশাপাশি সেটি নাউন এবং অ্যাডজেক্টিভের কাজ করবে। সেটা কিভাবে কাজ করবে সেটা দেখাবো। তাহলে আবার বলছি, ফাইনাইট ভার্ব শুধুমাত্র আমার হচ্ছে ভার্বের কাজ করবে, কিন্তু অপর পক্ষে আমার যেটা নন ফাইনাইট ভার্ব আছে, এটা দুইটা বিষয়ের জন্য কাজ করবে, একটা নাউন আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই জায়গা থেকে আপনারা অনেক সময় হচ্ছে প্রশ্নগুলো পেয়ে থাকবেন। একটু যারা ক্লাসটা করছে একটু সবার ক্ষেত্রে কনসেপ্টটা ক্লিয়ার কিনা, এবং সবাই নিজ দায়িত্বে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, যাতে সবাই আমরা একসাথে হচ্ছে ক্লাসটা করতে পারি। আমি আমার যতগুলো গ্রুপ আছে সবগুলো গ্রুপে ক্লাসে শেয়ার করে দিচ্ছি, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। এবং ক্লাসটা ক্লিয়ার ভাবে তোমরা বুঝতে পারছো কিনা। একটা ফাইনাইট, আরেকটাকে আমরা কি পাবো সেটা হচ্ছে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে নন ফাইনাইট। আমরা একটু কলমটা ছোট করে নিলে মনে হয় আরেকটু পরিষ্কার দেখা যাবে। ওকে, এখন ফাইনাইট বলতে আসলে আমরা কোন কোন বিষয়গুলোকে জানবো? ফাইনাইট বলতে আমরা দুইটি বিষয়কে এখান থেকে পাবো। একটাকে বলা হয়, এটাকে প্রথমত ফাইনাইট ভার্বের প্রথম যে বিষয়টা আছে সেটা একটা কনসেপ্ট হচ্ছে আমাদের মেইন ভার্ব। কি আছে? মেইন ভার্ব। মেইন ভার্বের আরেকটা নাম আছে। মেইন ভার্বকে আমরা বলতে পারবো, এটাকে মেইন ভার্ব না বলে আমরা এটাকে প্রিন্সিপাল ভার্ব নামে সংজ্ঞায়িত করতে পারবো। আবার বলছি, এটাকে মেইন ভার্ব না বলে এটাকে আমরা একটা প্রিন্সিপাল ভার্ব বলতে পারবো। তাহলে আমরা যে ফাইনাইট ভার্বটা পরে থাকি, এটা সাধারণত দুইটা বিষয় আছে, একটা মেইন ভার্ব, একটা মেইন ভার্বের অপর নাম হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। মেইন ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব কোনগুলো? যেগুলো অক্সিলারি ভার্ব না,
সেগুলোই হচ্ছে আমাদের মেইন ভার্ব অথবা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব না কিন্তু, যেমন আমরা বলতে পারবো রিচ, অথবা আমরা বলতে পারবো ট্রাভেল, ঠিক আছে, অথবা আমরা বলতে পারবো টেক। এই ধরনের যে শব্দগুলো আছে, এই শব্দগুলো এক একটা হচ্ছে মেইন ভার্ব বলতে পারবো। একই রকম ভাবে এগুলো হচ্ছে একটা প্রিন্সিপাল ভার্ব, এবং আরেকটি ভার্ব আছে, সে ভার্বটাকে আমরা বলতে পারবো সেটাকে বলা হয় অক্সিলারি ভার্ব। কোন ভার্ব? সেটাকে বলা হয় অক্সিলারি ভার্ব। আমাদের অক্সিলারি ভার্ব সম্পর্কে, আমাদের বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে। এখন কথা হচ্ছে অক্সিলারি ভার্ব গুলো আসলে কি কি, বা কোন কোন গুলোকে আমরা অক্সিলারি ভার্ব নামে সংজ্ঞায়িত করব, সে বিষয়ে একটু দেখাচ্ছি। দেখেন, বা কোন কোন বিষয়কে আমরা অক্সিলারি ভার্ব নামে সংজ্ঞায়িত করতে পারি সে বিষয়ে দেখেন। অক্সিলারি ভার্বের মধ্যে আমরা প্রথমত পাবো, সেটা হচ্ছে অক্সিলারি ভার্বের মধ্যে আছে টু বি ভার্ব, অক্সিলারি ভার্বের মধ্যে আছে সে হচ্ছে টু হ্যাভ ভার্ব, অক্সিলারি ভার্বের মধ্যে আছে সে হচ্ছে টু ডু ভার্ব, এবং অক্সিলারি ভার্বের মধ্যে আছে সে হচ্ছে মরাল অক্সিলারি। কি আছে? একটা মরাল অক্সিলারি। তাহলে এখানে আমরা যা এখানে লিখেছি সবগুলো আমাদের জন্য একটা অক্সিলারি ভার্বের একটি অংশ। প্রথমে তিনটা প্রাইমারি, পরেরটা হচ্ছে মরাল অক্সিলারি। তাহলে এখন টু বি ভার্ব বলতে আমরা কি পাচ্ছি? অ্যানিসার, ওয়াজ ওয়্যার। ওকে, এরপর টু হ্যাভ ভার্ব বলতে আমরা কি পাচ্ছি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। এরপর আমরা টু ডু ভার্ব বলতে কি পাচ্ছি? ডো, ডাজ, ডিড। আর অপর পক্ষে মরাল অক্সিলারি গুলো আছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, মে, মাইট। এগুলো হচ্ছে আমাদের মরাল অক্সিলারি। যদিও তোমরা জানো, আমি আরেকবার জাস্ট রিমাইন্ডার করে দিচ্ছি। বাট এখান থেকে একটা জায়গা থেকে আমাদের প্রশ্নগুলো আসবে, সে বিষয়টা আমি এখান থেকে দেখাবো। তাহলে তবে মনে রাখতে হবে, এখান থেকে একটা নোট লিখবেন, এখান থেকে একটা নোট লিখবেন, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এই যে আমরা অনেক সময় অক্সিলারি ভার্ব করি না, এই অক্সিলারি ভার্বটি যখন আমরা যেটা একটা অক্সিলারি ভার্ব করছি, এই অক্সিলারি ভার্ব যখন একা থাকবে, যখন একটা মেইন ভার্বের আগে থাকবে না, তখন সেই কনসেপ্টটা আমাদের একটা মেইন ভার্বের কাজ করবে। তার কাজ করবে একটি মেইন ভার্বের একটা কাজ করবে। তাহলে আবার বলছি, অক্সিলারি ভার্ব আছে, কিন্তু অক্সিলারি ভার্বটা আমার একটা মেইন ভার্বের আগে নেই, তখন কিন্তু সেটা মনে রাখবো, সেটা একটা মেইন ভার্বের মতো কাজ করবে। যেমন আমি যদি বলি আই হ্যাভ এ বুক, অনেক সময় প্রশ্ন আসতে পারে আই হ্যাভ এ বুক, এই যে আমরা আই হ্যাভ এ বুকটা লিখছি, এখানে হ্যাভটাকে কিসের কাজ করছে? অক্সিলারি ভার্ব নাকি মেইন ভার্ব? এটা হচ্ছে একটা মেইন ভার্বের কাজ করছে। এটা একটু মনে রাখতে হবে। ক্লিয়ার? এরপরে আমরা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব যেটা আছে, এই মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব থেকে আরেকটা খুব বেশি একটা প্রশ্ন এসে থাকে, সেটা হচ্ছে, সেটা আমরা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের কনসেপ্টগুলোকে আমরা আরো দুটি ভাগে এখান থেকে হচ্ছে সেটা ক্লারিফিকেশন গুলো পাবো মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের কনসেপ্ট গুলো থেকে। একটাকে বলা হয় ট্রান্সিটিভ ভার্ব। আমরা এখান থেকে একটা কনসেপ্ট পাবো, সেটাকে বলা হয় একটা ট্রান্সিটিভ ভার্ব। কোন ভার্ব আছে এটা? ট্রান্সিটিভ ভার্ব। আমরা এখান থেকে একটা কনসেপ্ট এখান থেকে বের করতে পারবো, যেটাকে বলা হয় ট্রান্সিটিভ ভার্ব। এবং অপর একটা ভার্ব আছে যেটাকে আমরা বলতে পারবো, সেটা হচ্ছে একটা ইনট্রান্সিটিভ ভার্ব। এই জায়গাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তার আবার বলছি, নন ফাইন ভার্বের আরো দুটি অংশ আছে, একটাকে আমরা ট্রান্সিটিভ ভার্ব বলবো, আর অপর একটাকে আমরা ইনট্রান্সিটিভ ভার্ব বলবো। স্যার, ট্রান্সিটিভ ভার্ব মানে কি? ট্রান্সিটিভ ভার্ব বলতে যে ভার্বের মধ্যে অবজেক্ট থাকবে, অর্থাৎ যেখানে সাধারণত ভার্বের পর অবজেক্ট থাকলে, ভার্বের পর অবজেক্ট যদি কখনো থাকলে সেটাকে আমরা ট্রান্সিটিভ বলবো। আর কখনো যদি অবজেক্ট না থাকলে, একটা অবজেক্ট লিখেছি, সেখানে যদি অবজেক্ট না থাকলে, অবজেক্ট না থাকলে সেটাকে আমরা বলবো ইনট্রান্সিটিভ। লিখে রাখেন, যদি কখনো অবজেক্টটা থাকে তাহলে সেটাকে আমরা ট্রান্সিটিভ বলবো, আর অবজেক্টটা না থাকলে তখন আমরা ইনট্রান্সিটিভ বলবো। অ্যাকচুয়ালি একটু মনে রাখতে হবে, অবজেক্ট থাকলে সবসময় আমাদের ট্রান্সিটিভ হবে, আর অবজেক্ট যদি না থাকে সেটাকে আমরা সবসময় ইনট্রান্সিটিভ হিসেবে সেটাকে কাউন্ট করবো। ক্লিয়ার? অথবা অনেকেই লেখা হয়তো বুঝতে একটু সমস্যা হচ্ছে, কলমটা আরো একটু কনসেপ্ট ক্লিয়ার করে নিন। ওকে, এখন আসে, এই দুটো একটু মনে রাখবেন। তবে এখানে আরেকটা নোট আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা যদি কখনো যে আমাদের যে অবজেক্ট আছে, এই অবজেক্টটাকে পেতে হলে আমাকে দুইটা প্রশ্ন করতে হবে। আমি যদি লাইক হোয়াট দ্বারা প্রশ্ন করি, অথবা যদি আমি কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করি, অথবা কোন দ্বারা প্রশ্ন করি, আর বাংলা লিখে দিচ্ছে, তখন আরো ক্লিয়ার হবে তোমাদের জন্য। অবজেক্টকে আমরা কখন পাবো? অবজেক্টকে সাধারণত কি অথবা হচ্ছে কে, কে অথবা কে, এই দুটি ধারা যদি আমরা প্রশ্ন করি সেক্ষেত্রে আমরা অবজেক্টকে পাবো। তবে মনে রাখতে হবে, অবজেক্ট কখনো প্রিপোজিশন দিয়ে শুরু হয় না। এই নোটটা একটু মনে রাখবেন, অবজেক্ট কখনো প্রিপোজিশন দিয়ে শুরু হয় না। প্রিপোজিশন দিয়ে শুরু হয় না, অবজেক্ট কখনো প্রিপোজিশন দিয়ে শুরু হয় না। এই বিষয়ের উপর আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, নেচার কোনটি ট্রান্সিটিভ, কোন কোনটি ইনট্রান্সিটিভ, সেটা আমাকে একটু বলবেন এখান থেকে। আসেন, আমরা একটা ট্রান্সিটিভ কোনটা বা আমাদের ইনট্রান্সিটিভ কোনটা, সেই বিষয়টা আমরা একটু দেখার জন্য হচ্ছে ট্রাই করি।
আচ্ছা, কোনটি ট্রান্সিটিভ এবং কোনটি ইনট্রান্সিটিভের মধ্যে আমি দুইটা এক্সাম্পল দিচ্ছি, একটু সবাই বিষয়টা বুঝতে পারছো কিনা একটু দেখো। আমি দেখাচ্ছি, যেমন আমি বললাম সেটা হচ্ছে আই রিড আ বুক, আমি একটা বই পড়ছি। আই রিড কি লিখেছি আমরা, বুক। ওকে, আমি যদি আরেকটা কনসেপ্ট লিখি সেটা হচ্ছে আই রিড, আমি আরেকটা কনসেপ্ট দেখাচ্ছি সেটা হচ্ছে একটা হচ্ছে আই রিড এ বুক, আরেকটা হচ্ছে আই রিড ইন দ্য মর্নিং, আই রিড ইন দ্য মর্নিং। আরেকটা আমরা কনসেপ্ট লিখলাম আই রিড ইন দ্য মর্নিং। এখানে এই বিষয়ের মধ্যে আমাকে বলতে হবে রিডটা দুটি জায়গার মধ্যে আছে, তবে রিডটা এক এক সময় এক এক ধরনের বিষয়গুলো মেনটেন করে কাজ করবে। আমাকে এখানে বলেন এখানে কোনটি ফাইনাইট এবং কোনটি নন ফাইনাইট। আমরা দেখতে পাচ্ছি আমি পড়ি, কি পড়ি, একটা বই পড়ি। আমরা কি ধারা যদি প্রশ্ন করি, আমরা এখানে যদি আমি কি ধারা প্রশ্ন করি তাহলে আমি আনসার পাচ্ছি, যেটা কি ধারা প্রশ্ন করে আনসার পাচ্ছি আমি, তার মানে এখানে যে রিডটা আছে এই রিডটা হচ্ছে আমাদের জন্য একটা ট্রান্সিটিভ ভার্ব, প্রধান ভার্ব একটা ট্রান্সিটিভ ভার্ব। কিন্তু অপর পক্ষে যেটা আছে আই রিড ইন দ্য মর্নিং, আমি কি পড়ছি সেটা কিন্তু পাচ্ছি না, আমার সাথে একটা প্রেপোজিশন দিয়ে শুরু আছে, যার জন্য এখানে রিডটা হচ্ছে একটা ইনট্রান্সিটিভ। তাহলে প্রথমটা হচ্ছে আমাদের জন্য ট্রান্সিটিভ, এর পরে যেটা আছে সেটা হচ্ছে একটা ইনট্রান্সিটিভ। এই যে বিষয় আছে, আমি একটু সহজে আড়ালে হয়তো পরিষ্কারভাবে দেখা যাবে, এই বিষয়টাকে আমরা সাধারণত বলতে পারবো একটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্বের অংশ সাধারণত হবে। ক্লিয়ার? এগুলো হচ্ছে আমাদের মেইনলি পার্টগুলো জানতে হয়, পাশাপাশি এগুলোর পাশাপাশি আমাদের নন ফাইন ভার্ব জানবো, তবে এগুলোর পাশাপাশি আমাদের আরো কিছু ভার্ব আছে, সে ভার্বগুলো সম্পর্কে আমরা জানবো। ভার্বগুলো হচ্ছে আমাদের যেমন লিঙ্কিং ভার্ব সম্পর্কে জানতে হবে, কজেটিভ ভার্ব সম্পর্কে জানতে হবে, সাবজেক্টিভ সম্পর্কে আমরা আরেকটি বিশেষ করে দুইটি ভার্ব সম্পর্কে জানতে হয়। একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, স্টেটিভ ভার্ব, এবং আরেকটি ভার্বের নাম আছে হচ্ছে সেটাকে আমরা কজেটিভ ভার্ব বলবো। সাধারণত এই অংশ থেকে আরো কয়েকটা ভার্ব আছে যে ভার্বগুলো কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বলতে পারেন, যে ভার্বগুলো আমরা অবশ্যই আমাদেরকে ভার্বগুলো সম্পর্কে ভালো একটা ধারণা আমাদেরকে নিতে হবে। সে ভার্বগুলো আসলে কোন কোন ভার্বগুলো আমরা জানবো সেটা আমরা আরেকটি নতুন পেজে যাবো না, আমি এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, আমি এখানে করে লিখছি আপনাদের জন্য, একটু সবাই বুঝতে পারেন কিনা দেখেন, একটু উপরে করে লিখে দিচ্ছি এক পেজে, যাতে সবগুলো কনসেপ্ট হয়ে যায়। আসেন এই কনসেপ্টটা আমি একটু দেখাচ্ছি, কনসেপ্ট একটু সবাই দেখেন। এই বিষয়টা আমাদের আরো কয়েকটি ভার্ব আছে, সে ভার্বের মধ্যে আমাকে জানতে হবে, সেটাকে বলা হয় একটা স্টেটিভ ভার্ব, STATIVE, স্টেটিভ ভার্ব। আরেকটি ভার্ব সম্পর্কে জানবেন, সেটা হচ্ছে একটা হচ্ছে স্টেটিভ ভার্ব। আমাদের স্টেটিভ ভার্ব সম্পর্কে জানতে হবে। ওকে, এরপর দ্বিতীয় নম্বরে আরেকটা ভার্ব আছে যেটাকে আমরা লিঙ্কিং ভার্ব বলতে পারবো। লিঙ্কিং ভার্বের সম্পর্কে জানবেন। এরপর হচ্ছে আমরা জানবো সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আরেকটা ভার্ব আছে সেটা হচ্ছে কজেটিভ ভার্ব। এটাই হচ্ছে আমাদের ওভারঅল ভার্বের যে একটা ধারণা আছে বা কোন বিষয় থেকে আমাদের প্রশ্নগুলো আসবে সেটা আমি এখানে উপস্থাপন করার জন্য ট্রাই করছি। সবাই একটু নোট করে নাও, কোনো জায়গায় প্রবলেম থাকলে আমাকে একটু জানাও। তবে এখানে তিনটা ভার্ব একটু লিখে দিচ্ছি, স্টেটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব, এবং আরেকটা ভার্ব আছে এটাকে বলে একটা কজেটিভ ভার্ব। পুনরায় ভার্ব হবে, এটাকে বলে একটা কজেটিভ ভার্ব। এই তিনটি ভার্ব সম্পর্কে নতুন করে এক্সট্রা করে আমরা বিষয়গুলো জানবো। আমি একটু সহজ আছে, সবাই একটু নোট করে নাও, এবং নোট করা শেষ হলে লিখো ডান, এবং বিষয়টা আমরা বুঝতে পেরেছি। নোট করা শেষ হলে লিখো ডান, এবং বিষয়টা আমরা বুঝতে পেরেছি সবাই। আমি সহজ দাঁড়াচ্ছি, একটু সবাই বুঝছো কিনা দেখো। এটা হচ্ছে আমরা ভার্বের একেবারে রুট লেভেলের যে একটা ক্লারিফিকেশন আছে, সেই কনসেপ্ট আমরা এখান থেকে বোঝানোর জন্য ট্রাই করছি, একটু বোঝানো হবে। পরে যদি তুমি কাজ করো, আশা রাখছি খুবই এই টপিক থেকে হচ্ছে আমরা ভালো একটা নাম্বার তুলতে পারবো। একটু সবার জায়গা থেকে একটু দেখো কনসেপ্টটা। এই ক্লাস কিন্তু একেবারে সবার জন্য, তোমরা যারা এডমিশন প্রিপারেশন নিচ্ছ, এক কথায় যারা এডমিশন প্রিপারেশন নিচ্ছ তোমাদের সবার জন্য ক্লাসটা খুবই খুবই হেল্পফুল হবে। একটু গোছানো ভাবে ক্লাসটা করতে পারলে আশা রাখছি এখান থেকে ভালো একটা কনসেপ্ট তোমরা হচ্ছে বের করতে পারবে। একটু সবার জায়গা থেকে একটু দেখো বা বিষয়টা তোমরা বুঝতে পারছো কিনা। একটু নোটটা নেওয়া শেষ হলে জাস্ট লিখো
নোট নেওয়া ডান, তাহলে হচ্ছে আমরা আমাদের পাঠে যাব। যারা আছো একটু নোট নেওয়া শেষ হলে লিখো জাস্ট নোট নেওয়া ডান, এবং তারপর আমরা বাকি অংশটা এখান থেকে হচ্ছে শুরু করছি। যারা আছো একটু সবাই মেনশন করতে হবে, সবাই একটু কনসেপ্টটা দেখো বা বিষয়টা বুঝতে পারছো কিনা। আশা করি সবাই নোট নিয়ে ফেলেছো। ওদিকে পজিটিভ এর চিটা দেখা যাচ্ছে না, CAUSATIV পজিটিভ। ওকে, এটা ছিল আমাদের ওভারঅল ফাইন ভার্বের একটা ডিপলি আলোচনা বলতে পারো এটা। এখন আমরা আমাদের নন ফাইন ভার্বের অংশতে যাব। দেখেন নন ফাইন ভার্বে দেখেন, এখন যদি আমি আমার নন ফাইন ভার্বের যে বিষয় আছে এই বিষয় থেকে নন ফাইন ভার্বের বিষয়গুলো থেকে কিন্তু আমাদের প্রশ্ন এসে থাকে। অনেক সময় মনে রাখতে হবে এই নন ফাইন ভার্বগুলো আমরা যেগুলো করে থাকি সেগুলো সাধারণত ভাবে নন ফাইন ভার্ব আমরা যাই করে থাকি সেগুলো আমাদের একটি ভার্বের কাজ করার পাশাপাশি সেটাকে নাউনের কাজ করতে পারে, অথবা সেটাকে আমাদের অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। তার মধ্যে প্রথমে যেটা আছে সেটাকে আমরা বলতে পারবো সেটা হচ্ছে জিরান। কি বলতে পারবো? সেটাকে আমরা জিরান বলতে পারবো। জিরান মানে জিরান মানে হচ্ছে আমরা সবাই জানি, আমরা এইচএসসি লেভেলে পড়েছি, যখন ভারতের সাথে আইনজি থেকে সেটা যখন আমাদের নাউনের কাজ করবে, ভারতের সাথে আইনজি থাকবে সেটা যখন আমাদের নাউনের কাজ করবে সেটাকে আমরা বলবো জিরান। তাহলে আবার বলছি, কখন যদি ভারতের সাথে আইনজি আছে, ভারতের সাথে আইনজি থাকার পরে সে কনসেপ্টে যখন আমাদের নাউনের কাজ করবে তখন সেটাকে আমরা জিরান নামে সংজ্ঞায়িত করবো। এটা মনে রাখতে হবে। এরপর আমাদের দ্বিতীয় যে বিষয়টা আছে সেটাকে আমরা বলতে পারবো সেটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভের মধ্যে কয়েকটা ইনফিনিটিভ আছে। ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে হচ্ছে যখন আমাদের একটা টু থাকবে, টু এর পরে একটা ভার্বের বেস ফর্ম থাকবে, টু এর পরে একটা ভার্বের বেস ফর্ম থাকবে, টু এর পরে একটা ভার্বের বেস ফর্ম থাকবে, এবং সেই বিষয়টিও আমাদের একটি নাউনের কাজ করবে। কার কাজ করবে? এই বিষয়টিও যদি আমরা একটু ফাইন্ড আউট করে দিই, এই বিষয়টি আমরা মনে রাখবো সেটা হচ্ছে একটা নাউনের কাজ করে। তাহলে আবার বলছি, প্রথম আমরা জিরান লিখেছি, ভার্বের সাথে আইএনজি আছে, নাউনের কাজ করবে। ইনফিনিটিভ লিখেছি, টু প্লাস ভার্বের বেস ফর্ম, সেটাও আমাদের এখানে নাউনের কাজ করবে। তবে ইনফিনিটিভের আর একটা ইনফিনিটিভ মনে রাখতে হবে, সেটাকে বলা হয় একটা বেয়ার ইনফিনিটিভ। আরেকটা ইনফিনিটিভ আছে, সেটাকে আমরা বেয়ার ইনফিনিটিভ বলবো। স্যার বেয়ার ইনফিনিটিভ মানে কি? কখনো যদি কোনো জায়গায় টু শব্দটি উচ্চ থাকে, আবার বলছি কখনো যদি কোনো জায়গায় টু শব্দটি উচ্চ থাকে তখন সেই বিষয়টাকে আমরা বলতে পারবো এটা হচ্ছে বিয়ার ইনফিনিটিভ। তাহলে আবার বলছি, কখনো টু শব্দটি উচ্চ থাকে সেটা হচ্ছে আমাদের জন্য বিয়ার ইনফিনিটিভ। যেমন এখানে ইনফিনিটিভের জায়গা যদি আমি বলি, যেমন আমরা বলতে পারি সে হচ্ছে টু হ্যাভ, এটা হচ্ছে আমাদের জন্য একটা ইনফিনিটিভ। কিন্তু বিয়ার ইনফিনিটিভটা কি? শুধুমাত্র হেল্প থাকবে, কিন্তু আমার হেল্প আগে টুটা উচ্চ আছে। ক্লিয়ার? আবার অনেক সময় পারফেক্ট ইনফিনিটিভ থেকে প্রশ্ন আসে, তো আপাতত এতটুকু একটু ভালো ধারণা আমাদেরকে নিতে হবে। পারফেক্ট ইনফিনিটিভটা পরবর্তীতে জানতে হবে। এরপর আমি আরেকটা কনসেপ্ট আপনাকে দেখাচ্ছি। এরপরে আমি একটা ইয়েলো কালার নিচ্ছি, সেটাকে বলা হয় একটা পার্টিসিপল। সেটা কি বলা হয়? একটা পার্টিসিপল। তার পার্টিসিপল মূলত সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করে, আর এই পার্টিসিপলটা আমাদের তিনটি ধরনের আমরা হচ্ছে পার্টিসিপলকে বের করতে পারবো। তিনটি ধরনে আমরা হচ্ছে পার্টিসিপলকে বের করতে পারবো। প্রথম যে পার্টিসিপলটা আছে সেটা হচ্ছে আমাদের জন্য একটা প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল আছে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যেখানে আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আইন যুক্ত হয়ে সেটা মনে একটা অ্যাডজেক্টিভের কাজ করে। অনেকের সময় প্রশ্ন হতে পারে, কখন বুঝবো সেটা একটা পার্টিসিপল, কখন বুঝবো সেটা একটা জিরান? এই সম্পর্কে আমি পূর্ণাঙ্গ ভাবে তোমাদেরকে বিষয়টা বোঝানোর জন্য ট্রাই করব। একটু দেখো, কখন বুঝবো সেটা একটা পার্টিসিপল, কখন বুঝবো সেটা হচ্ছে একটা জিরান। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি থেকে অ্যাডজেক্টিভের কাজ করবে। এরপর একটা বিষয় আছে যেটা হচ্ছে আমাদের আমরা বলতে পারি ফার্স্ট পার্টিসিপল। ফার্স্ট পার্টিসিপল বলতে সেখানে আমাদের ভার্বের তৃতীয় নম্বর ফর্ম থাকবে। তাহলে আবার বলছি, আরেকটি পার্টিসিপল আছে যেটাকে আমরা বলবো একটা ফার্স্ট পার্টিসিপল। কি পার্টিসিপল বলবো? ফার্স্ট পার্টিসিপল বলবো। এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম ছাড়া একটা প্রেজেন্ট আছে, আরেকটা আমার কি আছে? পাস্ট আছে। প্রেজেন্ট পাস্ট ছাড়া আমাদের আরেকটা পার্টিসিপল আছে, যে পার্টিসিপলকে আমরা বলতে পারবো একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। কোন একটা পার্টিসিপল বলতে পারবো পারফেক্ট। তাহলে একটা প্রেজেন্ট আছে, একটা ফার্স্ট আছে, একটা পারফেক্ট আছে। স্যার পারফেক্টটা কিভাবে মনে রাখবো? পারফেক্ট আমরা মনে রাখতে পারি সে হচ্ছে হ্যাভিং প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম থাকবে। হ্যাভিং প্লাস ভার্বের কত নম্বর ফর্ম থাকবে? তৃতীয় নম্বর ফর্ম। আর এটা তৃতীয় নম্বর কিভাবে বুঝবো? যেমন আমরা বলতে পারি গো, গো এর তৃতীয় নম্বর ফর্ম হচ্ছে গ। এতটুকু একটু ক্লিয়ার করে দেখো। এটাই হচ্ছে অনেক সময় প্রশ্ন যদি সহজ করে তাহলে আপনার এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। তাহলে কি কি বলছে? একটা জিরা, এরপর আমরা ইনফিনিটিভটা পেয়েছি, এরপর আমরা পার্টিসিপলটাকে পেয়েছি। পার্টিসিপলের প্রেজেন্ট হচ্ছে আইএনজি, ফার্স্ট হচ্ছে ভার্বের তৃতীয় নম্বর ফর্ম। অনেক সময় পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট পার্টিসিপল মেইনলি বলা হয়, যেখানে হচ্ছে হ্যাভিং এর পরে ভার্বের তৃতীয় নম্বর ফর্মটা
এখানে কনসেপ্টটা থাকতে পারে। জুবাইদুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছো? একটু ক্লাসটা দেখো কনসেপ্টটা। তবে এই জায়গা, এই যে আমরা নন ফাইন ভার্বের অংশটা পড়ছি, এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ অংশ আছে, সেটা একটু নোট করতে বলবো। সেই নোটটা হচ্ছে, আমরা এখান থেকে প্রায় সময় আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসতে একটা প্রশ্ন আমরা দেখে থাকি, সেটাকে বলা হয় একটা নন ফাইন ভার্বের অংশ। কোন ধরনের অংশ সেটাকে আমরা বলতে পারবো, সেটা হচ্ছে আমাদের একটা নন ফাইন ভার্বের অংশ। অনেকের প্রশ্ন হতে পারে, স্যার নন ফাইন ভার্বের অংশ বলতে আসলে সরি কি বলাচ্ছি, সরি এখানে নন ফাইন ভার্ব না। আচ্ছা, এখান থেকে একটা কনসেপ্ট সাধারণত আসতে পারে। নন ফাইন ভার্বের অংশের মধ্যে আমরা এখান থেকে একটা কনসেপ্ট জানবো, সেটাকে বলা হয় জিরান ভার্সেস পার্টিসিপল। জিরান ভার্সেস কি? জিরান ভার্সেস, সেটা হচ্ছে পার্টিসিপল। তাহলে কখন মেনলি জিরান হবে আর কখন মেনলি হচ্ছে পার্টিসিপল হবে, কখন মেনলি জিরান হবে, কখন মেনলি হচ্ছে পার্টিসিপল হবে, এই বিষয়টা আমাদের প্রায় সময় পরীক্ষা হচ্ছে এসে থাকে। কখন জিরান হবে, কখন সেটা হচ্ছে পার্টিসিপল হবে, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা একটু স্টার্ট দিয়ে রাখেন। এই বিষয়টা আমরা এক্সট্রা করে কনসেপ্টটা ফুলি ভাবে বুঝে দেওয়ার জন্য ট্রাই করবো। কখন জিরান এবং কখন আমাদের বিষয়টা পার্টিসিপল হবে, এই বিষয় থেকে প্রশ্ন এসে থাকে। একটু আমি বলবো যেটা এবং পার্টিসিপল শব্দটি নোট করে রাখো, একটু সবার জায়গা থেকে ফ্রেন্ডকে একটু মেনশন করে দাও এবং কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো কিনা এবং সেই বিষয়টা আমাকে একটু পরিষ্কার ভাবে জানাও যে এই বিষয়টা আমরা সবাই এখান থেকে বুঝতে পেরেছি কিনা, যারা আছো। আমরা অনেক সময় এই জায়গাগুলো থেকে এখন অনেকের একটা কমন একটা প্রশ্ন থাকে, আমরা আমরা এই দুইটা পেজটা বুঝেছি, এই দুইটা পেজ থেকে আসলে প্রশ্নটা কিরকম ভাবে আসবে। প্রশ্ন আসবে এমসিকিউ সিস্টেমের হচ্ছে প্রশ্নগুলো আসবে। যেমন তোমাকে দিতে পারে a verb, a sentence must have a verb, should have a verb, just a verb, এভাবে দিতে পারে। চারটে অপশন থাকবে, এই চারটে অপশন থেকে একটা অপশন সিলেক্ট করতে হবে। তবে ইগনিশনের সবচেয়ে ক্রিটিক্যাল পার্টে হচ্ছে তোমাকে প্রশ্ন সলভ করতে পারবা অল্প সময়ের মধ্যে, লাইক 1 মিনিটও তোমরা পাবা না, 30 সেকেন্ডের মধ্যে একটা প্রশ্ন সলভ করতে হবে। তাহলে একটু চিন্তা করো, তোমাকে ওই টপিক সম্পর্কে কত একটা ভালো ধারণা যদি তোমার থাকে, তাহলে তুমি সেটা সম্পর্কে আনসার করে বের করতে পারবা। শুধু বেসিক নোট লেভেলটা ভালো জানা কিন্তু আমাদের জন্য এখানে ইম্পর্টেন্ট। সেজন্য ট্রাই করবা বেসিক ধারণাটা ভালো মতো জানার জন্য। খুবই ভালো আছি, তুমি কেমন আছো? প্রিপারেশন কেমন নিচ্ছ? জুবাইদুল ইসলাম, প্রিপারেশন কেমন নিচ্ছ? আশা করি খুবই ভালো করতে পারবা। একটু সবার জায়গা থেকে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও এবং ক্লাসটা বুঝতে পারছো কিনা একটু কনসেপ্টটা জানাও আমাকে। একটু সরে দাঁড়াচ্ছে, এটা হচ্ছে একটা ভার্বের একেবারে রুট লেভেলের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, যে বিষয়গুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে আর যে বিষয়গুলো আসলে না জানলে নয় আর কি, সে বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে এখানে আলোচনা করেছি। সবাই একটু নোট করতে হবে, তুমি নোট করে যদি করতে পারো ক্লাসগুলো, আশা রাখছি তুমি বিষয়টা খুবই বেশি ভালো করতে পারবে। যেটা আমি নোট করে দেখাচ্ছি, আশা করি খুবই ভালো করতে পারবে। আশা করি সবার ক্লিয়ার। এখন আমরা প্রথমে একটা কনসেপ্ট আলোচনা করেছি, সেটা হচ্ছে ভারতের ডিটেলস গুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব ভারতের 6টি ফর্ম আছে। এই যে ভারতের 6টি ফর্ম আছে, এই ভারতের 6টি ফর্মের বেসিক গুলো আমরা ভালো করব, বেসিক গুলো আমরা ভালো করব। অনেকদিন পর আছি আমরা, কোথায় অনেকদিন পর, হয়তো পাইথনের ক্লাস নেই, তোমাকে হয়তো দেখা যায় না। আসো আমরা প্রথমত আমরা একটা ফর্মের ব্যবহারটা জানবো, সেটা হচ্ছে ভারতের একটা বেস ফর্ম। বেস ফর্মটা আসলে কি? আমরা বেস ফর্মের একটা কনসেপ্ট দেখাচ্ছি। ভারতের বেস ফর্ম বলতে রুট একটা ফর্ম। সাধারণত যেখানে আমাদের বেস ফর্ম বলতে যেখানে আমাদের এস বাই এসটা থাকে না, আইএনজিটা থাকে না, উইলও থাকে না, ফার্স্টের কনসেপ্ট থাকে না, এটা হচ্ছে একটা রুট ফর্ম। সেই ফর্মকে আমরা বলতে পারবো বেস ফর্ম। অনেকে একটু কনফিউজিং আছো, এস বাই এস থাকে না বলতে কি বোঝাচ্ছেন, আইএনজি থাকে না বলতে কি বোঝাচ্ছেন, উইল থাকে না মানে কি বোঝাচ্ছেন, ফার্স্ট টেন্সের কোনো কনসেপ্ট থাকে না মানে কি বোঝাচ্ছেন। বেস ফর্ম বলতে একটা রুট ফর্ম যেটা আছে, বেস ফর্ম বলতে একেবারে রুট ফর্ম যেটা আছে, সেই ফর্মকে আমরা বলবো সেটা হচ্ছে আমাদের জন্য একটা বেস ফর্ম। কোন ফর্ম বলবো আমরা? বেস ফর্ম। তাহলে আসেন বেস ফর্মটা একটু দেখেন। যেমন আমি যদি কয়েকটা শব্দ আপনাদেরকে বলি, যেমন আমাদের একটা শব্দ আছে হেলথ, আই হেলথ, কোনটা ভারতের বেস ফর্ম? আনডাউটলি হেলথ। এখন যদি আমি বলি ট্রাভেলিং, ট্রাভেল, কোনটা আনডাউটলি বেস ফর্ম? অবশ্যই আমাদের ট্রাভেল। এখন যদি বলি উইল ইনভাইট, অনলি ইনভাইট, উইল ইনভাইটটা হচ্ছে ফিউচারের জন্য যুক্ত করছে, শুনে ইনভাইটটা।
আবার যদি বলি went নাকি go, undoubtedly go, এটাই হচ্ছে আমাদের একটা কি ভার্বের একটা বেস ফর্ম। আশা করি সবাই ক্লিয়ার। তবে বেস ফর্মের ক্ষেত্রে কয়েকটা বেস ফর্ম একটু মনে রাখতে হবে। যেমন আমি যদি বলি অ্যামিসা কিংবা ওয়াসওয়ার, এটার বেস ফর্ম কি? এটার বেস ফর্ম হচ্ছে বি। আবার বলছি, কি বলছে বলো, অ্যামিসার কিংবা ওয়াসওয়ার, আমরা অ্যামিসার ইউজ করছি কিংবা ওয়াসওয়ারকে ব্যবহার করছি, এটার বেস ফর্ম হচ্ছে আমরা বিটা ব্যবহার করব। অথবা আমরা বলছি সেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটার বেস ফর্ম কি হবে? এটার বেস ফর্ম ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে হ্যাভ। অথবা আমরা ডো ডাজ ইট ব্যবহার করলাম, এটার বেস ফর্ম কি হবে? এটার বেস ফর্ম হবে ডু। এই তিনটা শব্দের বেস ফর্ম গুলো একটু মনে রাখতে হবে। মরাল অক্সিলারি সাধারণত বেস ফর্ম থাকে না, মরাল অক্সিলারি বেস ফর্ম থাকে না। আমরা এই তিনটার বেস ফর্ম গুলো জানবো, যে অ্যামিসারের বেস ফর্ম হচ্ছে বি, হ্যাভ হ্যাজ এর বেস ফর্ম হচ্ছে হ্যাভ, ডো ডাজ ইট এর বেস ফর্ম হচ্ছে ডো। এটাই হচ্ছে আমাদের বেস ফর্ম। এখন কথা হচ্ছে বেস ফর্মটা আমরা কখন ব্যবহার করব, এটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট পার্ট। দেখো আমরা বেস ফর্মটা কোথায় ব্যবহার করব তার জন্য আমি একটা হ্যাক্স তোমাদেরকে দেখাচ্ছি। সেই হ্যাক্সটা কি দেখো, বেস ফর্মের ক্ষেত্রে আমরা কয়েকটা কনসেপ্ট একটু মনে রাখবো। সেটা হচ্ছে আমাদের এম ডি টি, এম ডিটি, অথবা আরেকটা মনে রাখবেন সেটা হচ্ছে সি, এম ডিটি সি। সি এর উপর একটা স্টার দিবেন এবং এটার উপর 3 স্টার দিবেন, এটার উপর জাস্ট 2 স্টার দিবেন। আমি জাস্ট দেখাচ্ছি এখানে এমডিটিসি। এই এমডিটিসি দ্বারা আমরা কোথায় আমাদের বেস ফর্ম হবে সে বেস ফর্মটা আমরা এখান থেকে জানবো। এম বলতে আমরা কি মনে রাখবো একটু দেখেন। এম বলতে আমরা এখান থেকে কনসেপ্ট পাচ্ছি, সেটাকে বলা হয় একটা মরাল অক্সিলারি। কি পাচ্ছি আমরা? এটা হচ্ছে একটা মরাল অক্সিলারি। এখানেও একটু কনফিউশন পার্ট আছে, সেগুলো আমরা জানবো। আমাদের একটু দেখেন মরাল অক্সিলারি। আচ্ছা, মরাল অক্সিলারির মধ্যে আসলে কি আছে? আমরা এখান থেকে ক্যান পাচ্ছি, এখান থেকে আমরা উইল পাচ্ছি, এখান থেকে আমরা শ্যাল পাচ্ছি, এখান থেকে আমরা মে পাচ্ছি, এখান থেকে আমরা মাস্ট পাচ্ছি। তবে এই প্রথম 4টি শব্দের উপর আরেকটা একটা ডট দিয়ে রাখবেন। একটা ডট মানে কি? ক্যানের সাথে আরেকটি আছে, কোট আছে, উইলের সাথে আরেকটি আছে, উট আছে, শ্যালের সাথে আরেকটি আছে, শুট আছে, মেয়ের সাথে আরেকটি আছে, মাইট আছে, কিন্তু মাস্টের সাথে। এরপরে হচ্ছে আমাদের আরো কিছু অক্সিলারি ভার্ব আছে, যেমন আমরা বলতে পারবো হচ্ছে উড রেদার। কি আছে আমাদের? উড রেদার। উড রেদার আমরা পাচ্ছি। এরপরে হচ্ছে আমরা হেড ব্যাটার। উড রেদার ছাড়া আমরা এখান থেকে পাবো হেড ব্যাটার। এর কি আছে? উড রেদার, অথবা আমাদের আছে হেড ব্যাটার। এরপর আরো কিছু শব্দ এখানে ব্যবহার হয়, সেটা হচ্ছে হ্যাভ টু, অথবা হচ্ছে হ্যাজ টু, অথবা হচ্ছে হ্যাড টু। এই শব্দগুলো কিন্তু আমরা এখান থেকে পাবো। এরপরে হচ্ছে ought to, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের ইউজ টু। এই সব ইউজ টু নিয়ে কিন্তু একটু কনফিউজিং পার্ট আছে, সেটা আমরা দেখাবো। এরপর হচ্ছে নিড অথবা দেয়ার, নিড অথবা দেয়ার, নিড অথবা হচ্ছে দেয়ার, অথবা হচ্ছে আমরা এখান থেকে নিড অথবা দেয়ার শব্দগুলোকে পাবো। তবে এখানে একটা কনফিউজিং পার্ট আছে, প্রশ্ন সলভ করে তোমরা পারবা। তবে এখান থেকে একটা অংশ আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। সেটা হচ্ছে এই শব্দটিকে একটু বক্স করতে হবে, ইউজ টু নিয়ে একটু বক্স করবে। এই শব্দগুলোকে আমরা সবসময় মনে রাখবো একটা মরাল অক্সিলারি। তার মরাল অক্সিলারি কি কি? ক্যানের সাথে আরেকটি আছে, কি আছে? কোট আছে। উইলের সাথে আরেকটি আছে, কি আছে? উট আছে। শ্যালের সাথে আরেকটি আছে, শুট আছে। মেয়ের সাথে মাইট আছে, মাস্ট। এরপর হচ্ছে উড রাদার, হ্যাড বেটার, হ্যাড টু, হিজ টু, হ্যাড টু। এরপর হচ্ছে উড টু। ইউজ টু নিয়ে একটা কনফিউশন পার্ট আছে, নিট অথবা দেয়ার। নিট অথবা দেয়ার নিয়েও কিন্তু বেশ কিছু কনফিউশন পার্ট আমরা পড়বো। তাহলে এটা হচ্ছে আমার মরাল অক্সিলারি। এটার পর সরাসরি বেস ফর্মটা হয়। কোন ফর্ম হয়? সরাসরি বেস ফর্মটা হয়। তবে ইউজ টু নিয়ে একটা কনফিউশন পার্ট দেখাচ্ছি, দেখেন। এম অথবা বি ইউজ টু, এম অথবা কি আছে? বি ইউজ টু আছে। তাহলে আমার সাথে বলেন এম অথবা বি ইউজ টু। সরি সরি সরি, সারাদিন ক্লাস নিতে মানে মন যদি অন্য জায়গায় চলে যায়, কনসেপ্টটা থিঙ্কিংটা চলে যায়, কমেন্ট গুলো না পড়লে বেটার। দেখেন বি অথবা গেট ইউজ টু, বি অথবা গেট ইউজ টু যদি কখনো থাকে, ইউজ টু, তখন এটার পরে আমরা ভারতের সাথে আইএনজি ব্যবহার করব। এটা একটু মনে রাখবেন। বি অথবা গেট ইউজ টু যদি কখনো থাকে, এটার পর আমরা অবশ্যই ভারতের সাথে আইএনজিটা ব্যবহার করব। কিন্তু শুধু যদি কখনো ইউজ টু থাকে, শুধু যদি কখনো ইউজ টু থাকে, এটার পরে আমরা ভারতের বেস ফর্মটা ব্যবহার করব। এই দুটা পার্ট একটু মনে রাখতে হবে, অবশ্যই নোট করবা। তবে মনে রাখবা বি এবং গ্রেড এই কনসেপ্টটা আমাদের যে কোনো টেন্সে থাকতে পারে। বি অথবা গ্রেড এই কনসেপ্টটা আমরা যে কোনো টেন্সে ব্যবহার করতে পারবো। লিখে রাখেন
বি অথবা গেট, এটা আমরা যে কোনো টেন্সে ব্যবহার করতে পারবো। এতটুকু একটু দেখেন, এরপর আমি আরো কিছু প্র্যাকটিস দেখাবো আপনাদেরকে। এক্সাম্পল দেখালে বুঝতে পারবেন, এতটুকু একটু নোট করে ফেলেন। তাহলে মরাল অক্সিলারি ভার্ব অবশ্যই বি স্ট্রং হবে। এখন এই কনসেপ্টের উপর আমি জাস্ট আপনাকে 3-4টা এক্সাম্পল দিব। এক্সাম্পল গুলো যদি আপনি বুঝে যান, আমি একেবারে এই টপিকটা পূর্ণাঙ্গ ভাবে আপনি একটা ধারণা এখান থেকে নিতে পারবেন। কাইফা কেমন আছো? কাইফা খুব ভালো করবে, ও খুব একটু ভালো মতো প্রস্তুতি নাও। রেজাল্ট যা হয়েছে মন খারাপ করার দরকার নেই, একটু ভালো মতো পড়ো, আশা করি ভালো করতে পারবে। সাকিব আছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? লেখাপড়া করো, অনলাইন ক্লাস করো, পাশাপাশি একটু একটু সময় দাও ভালো করে। আচ্ছা, এখান থেকে এক্সাম্পল করে দেখো। যেমন আমি বলতে পারি আই ক্যান গো হবে নাকি আই ক্যান ওয়েন্ট হবে? কি হবে একটু বলো তো। আই ক্যান গো হবে না আই ক্যান ওয়েন্ট হবে? যারা আছো একটু সবাই কনসেপ্টে একটু পার্টিসিপেট করতে হবে। পার্টিসিপেট করলে আমরা এই বিষয়ে ধারণাটা নিতে পারবো। তাহলে আই ক্যান গো হবে নাকি ওয়েন্ট হবে? আমাদের এখানে আমরা যদি ক্যানটা হচ্ছে আমাদের জন্য একটা মরাল অক্সিলারি, এবং এটার পরে অবশ্যই অবশ্যই ভার্বের বেস ফর্ম ব্যবহার করবো। সেজন্য কি হবে, আমরা গোটা ব্যবহার করবো। ক্লিয়ার? এটা হচ্ছে একটা কনসেপ্ট। এখন আর বাকিগুলো সেম ভাবে আপনারা পারবেন, এটা একটু দেখাচ্ছি। যেমন আমি যদি বলি আই এম ইউজ টু, এই জায়গা থেকে প্রশ্ন আসে, আই এম ইউজ টু রিড হবে নাকি রিডিং হবে? তাহলে এখানে যদি আমি একটু করে দেখি, এই জায়গাটা আমাদের জন্য কনফিউশন হয়। একটু দেখলে আমরা হচ্ছে বিষয়টা সম্পর্কে একটা ধারণা নিতে পারবো। আই এম ইউজ টু নাকি আই এম ইউজ টু রিড হবে নাকি রিডিং হবে? আমরা জানি শুধু ইউজ টু থাকলে বেস ফর্ম হয়, কিন্তু বি অথবা গেট ইউজ টু যদি থাকে, এটার পর আমরা অবশ্যই একটা ভালো কিছু আইএনজি ফর্মটা ব্যবহার করে কাজ করবো। আই এম ইউজ টু আছে, আই এম ইউজ টু ফর্মে এখানে আমরা রিডিং শব্দটা ব্যবহার করবো। কোনটা ব্যবহার করবো? রিডিং শব্দটা ব্যবহার করতে। আই এম ইউজ টু থাকলে অবশ্যই সেই জায়গায় আমরা রিডিং শব্দটা ব্যবহার করে কাজ করতে পারবো। অবশ্যই কি দিয়ে কাজ করবো আমরা? ভবিষ্যতে আইনজি দিয়ে কাজ করবো। শুধুমাত্র ইউজ টু থাকলে সেক্ষেত্রে আবার ভার্বের বেস ফর্ম হবে। এই দুটা পার্ট একটু মনে রাখবেন, আর বাকিগুলো পারবেন এখান থেকে কনসেপ্ট করে। তবে এটার পাশাপাশি আরেকটা বিষয় নোট দেখাচ্ছি। বিশেষ করে আমাদের এই যে প্রথম যে 4টি শব্দ আমরা পড়ছি না, কি পড়ছি আমরা? ক্যানের সাথে কুড পড়লাম, উইলের সাথে উড পড়লাম, শ্যালের সাথে শুড পড়লাম, ম্যার সাথে মাইক পড়লাম, মাস্ট অথবা মাস্টও আমরা ধরতে পারবো। মাস্ট, এই 5টি টোটাল হচ্ছে 9টি। এই 9টি ভারতের পরে যদি কখনো বি থাকে, যদি কখনো হ্যাভ থাকে, তখন অবশ্যই ভারতের 3টে নম্বর ফর্ম হবে। এটা একটু মনে রাখবেন। কি বলছে বলেন? এই শব্দগুলোতে আমরা জানি যে এই শব্দগুলোর পরে কখন যদি বি থাকে অথবা কখন যদি হ্যাভ থাকে, সেই ক্ষেত্রে আমরা ভারতের 3টে নম্বর ফর্মটাকে ব্যবহার করে কাজ করবো। আমার সাথে আবার বলেন, কি বলেছি? এই শব্দগুলোর পরে কখন যদি বি আছে, হ্যাভ আছে, এটার পর অবশ্যই আমরা একটা ভারতের 3টে নম্বর ফর্মটা ব্যবহার করে কাজ করবো। বি আছে, এরপরে হচ্ছে হ্যাভ আছে, এটার পর আমরা অবশ্যই একটা ভারতের 3টে নম্বর ফর্মটা ব্যবহার করে কাজ করবো। সবাই এতটুকু বুঝতে পারছেন কিনা বলেন? সবাই এতটুকু ক্লিয়ার কিনা? সবাই এতটুকু ক্লিয়ার কিনা বা বিষয়গুলো ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান। স্যার একটা এক্সাম্পল দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন। যেমন আমরা বলতে পারবো আই আই উড হ্যাভ, যেমন আমি যদি বলি আই উড হ্যাভ go oblique gone there, I would have go oblique gone there। তাহলে এই জায়গায় আমরা কোনটি আনসার বের করব? একটু বলো কোনটি আনসার হবে? আমরা কিন্তু হ্যাভ দেখতে পাচ্ছি, কারণ হ্যাভ এর পরে অবশ্যই আমাকে একটা ভারতের 3টে নম্বর ফর্ম আনতে হবে। ওটার পর হ্যাভ আছে, আর 3টে নম্বর ফর্ম, আনসার হবে গন। আনসার কি হবে? গনটা হচ্ছে আমাদের সঠিক আনসার। এটা আরেকটি কনফিউজিং অংশ, একটু ভালো মতো বিষয়টা দেখে নেওয়ার জন্য ট্রাই করবো। তাহলে বেস ফর্মে জাস্ট আমরা একটা শব্দ করেছি, মরাল অক্সিলারি নিয়ে একেবারে পূর্ণাঙ্গভাবে বিষয়টা পড়ার জন্য এখানে ট্রাই করেছি। এতটুকু বুঝছো কিনা বলো? এতটুকু বুঝে গেলে আমরা ডি এর কনসেপ্টটা দেখাবো। টি এর কনফিউজিং অংশ আছে, সেটাও আমরা পড়বো। সি নিয়েও কিছু কনসেপ্ট আমরা এখানে পড়বো। ওকে, তাহলে আসেন আমরা এটা যদি আমরা বুঝে যাই, আমরা এখন ডি থেকে আসি। ডিটা সাধারণত ভাবে আমাদের জন্য একদম ইজি একটা কনসেপ্ট। ডিটা আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। ডিটা দুইভাবে ব্যবহার করতে পারি, সেখানে হচ্ছে ডি বলতে 3টে শব্দ মনে রাখবো। ডো মনে রাখতে পারবো, ডাস মনে রাখতে পারবো, ডিপ মনে রাখতে পারবো। এই যে ডো ডাস ডিপটা,
আমাদের অনেক সময় সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে দিতে পারে। ডো ডাজ ডিডটা সাধারণত আমরা ব্যবহার করে থাকি যখন কোনো একটা প্রশ্নবোধক সেন্টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, প্রশ্নবোধক সেন্টেন্সের ক্ষেত্রে ও মেইন ভার্বের আগে অক্সিলারি ভার্বটা চলে আসে। এবং আরেকটা বিষয় ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে আমরা ডোন্টটা ব্যবহার করে থাকি, অথবা হচ্ছে আমরা ডাস নটটা ব্যবহার করে থাকি, অথবা হচ্ছে আমরা ডিড নটটা ব্যবহার করে থাকি। তবে এই তিনটি শব্দ আমরা আমাদের কোন একটা অ্যাসাইটেড সেন্সের কনসেপ্টে ব্যবহার করি। তাহলে আবার বলছি, ডো ডাস ডিড কখন যদি প্রশ্ন করি সেক্ষেত্রে ব্যবহার করব। এরপর ডোন্ট ডাস নট ডিড নট এগুলো হচ্ছে আমাদের কখনো যদি একটা অ্যাসাইটেড নিড থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। এগুলোর পরেও আমাদের অবশ্য বেশ সম্মান, যেভাবে একই রকম ভাবে আমরা মরাল অক্সিলারিটা পড়েছি, একই রকম ভাবে আমরা যদি আমাদের ডোরাস ডিটেল কনসেপ্টে আসে সেক্ষেত্রেও আমরা অবশ্যই ভার্বের যেটা বেস ফর্ম আছে সে বেস ফর্মটা আমরা হচ্ছে ব্যবহার করে কাজ করব। তাহলে আবার বলছি, এগুলোর পরেও আমরা যেটা ভার্বের বেস ফর্ম আছে সেটা আমরা অবশ্যই ব্যবহার করে আমরা কাজ করব। তাহলে একটু সবাই আমার সাথে একটু বিষয়টা বোঝার জন্য একটু ট্রাই করেন। এতটুকু যদি আমরা বিষয়টা বুঝে যাই, কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি। যেমন আমরা বলতে পারি, ডিড did you come oblique came here? তুমি কি এখানে এসেছিলে? তুমি কি এখানে এসেছিলে? অথবা did you do দেখে যাওয়া দিতে পারি। এখানে ডিড আছে, প্রশ্নবোধক সেন্টেন্স করা হয়েছে। তো এখানে যদি আমি একটু লক্ষ্য রাখি, বিষয়টা যদি আমি একটু করে দেখি, তাহলে আমি এখানে ধারণা একটা পাবো। কি আছে বলতো? এটা ডিড আছে। এটা কি আছে? ডিড আছে। আমাকে সবসময় মনে রাখতে হবে ডিটেল পরে আমরা বেস ফর্মটা ব্যবহার করবো। তাহলে দ্বিতীয় ফর্ম সরাসরি কি আসবে? কামটা আসবে, কেমটা আসবে না। এটা হচ্ছে একটা সেন্স। দ্বিতীয় একটা সেন্স দেখেন, মনে আমি কি লিখেছি? কি এরপর ডাস নট লিখেছি। কি ডাস নট লিখলাম? কি ডাস নট রিড হবে নাকি কি ডাস নট রিডস হবে? কোনটা হবে? এখান থেকে আমাকে বের করতে হবে। সাধারণভাবে যদিও সাবজেক্টে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরেও আমরা এখানে ডাস নট থাকার কারণে ভার্বের একটা বেস ফর্ম সেটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে কি হবে? রিডটা হবে, রিডস আর হবে না। এটা হচ্ছে আমাদের সেকেন্ড অংশ বা সেকেন্ড যে পার্টটি আছে সে পার্টে আমি এখানে তোমাদেরকে বোঝানোর জন্য ট্রাই করছি। একটু আমাকে জানাও যে যারা আছো, অনেকে আমাদের সাথে যুক্ত আছো, আমাদের অনেক স্টুডেন্ট এখানে যুক্ত আছে, একটু সবার জায়গা থেকে একটু জানাও যে এতটুকু পর্যন্ত তোমরা বিষয়টা বুঝতে পেরেছো কিনা। এতটুকু পর্যন্ত তোমরা বিষয়টা বুঝতে পারছো কিনা? এতটুকু পর্যন্ত যদি বিষয়টা বুঝো তাহলে হচ্ছে আমরা আমাদের পরের ধাপে হচ্ছে আমরা হচ্ছে শিফট করবো আর কি। একটু ভালো মতো দেখার জন্য ট্রাই করো এতটুকু পর্যন্ত বিষয়টা বুঝছো কিনা। আচ্ছা, এতটুকু যদি তুমি বুঝে যাও, আমরা এরপরে আমরা আরেকটা কনসেপ্ট জানবো, সে হচ্ছে টু এর একটা কনফিউজিং পার্ট আছে। আমরা টু এর মধ্যে সাধারণত দুইটা স্টার দিয়ে কনসেপ্ট দেখেছি। টু এর মধ্যে আমরা দুইটা স্টার দিয়ে কনসেপ্ট দেখেছি। আজকে রাইট কনসেপ্ট একটু সময় লাগবে আমাদের ফুলি শেষ করতে। আজকে আমরা যতটুকু পাই ততটুকু শেষ করে দিব। তাহলে এখানে আমাদের টি টি ধারা মনে রাখবো, আমাদের সেন্টেন্সে একটা টু থাকতে পারে। এই টু এর পরে আমরা হচ্ছে একটা ভারতের বেস ফর্মটা ব্যবহার করতে পারি, যেটাকে আমরা একটু আগে পড়েছিলাম। সেটা হচ্ছে আমাদের একটা ইনফিনিটিভ। টু এর পর ভার্বকে বেস ফর্মে ব্যবহার করতে পারি। এটা হচ্ছে একটা ইনফিনিটিভ ব্যবহার করা হয়, কি বলা হয়? ইনফিনিটিভ। তবে এই বিষয় থেকে একটা বিষয় জানার জন্য ট্রাই করব, সে কনসেপ্টটা কি। বেশ কিছু শব্দ আছে, এগুলো আমি আপনাদেরকে লিখে দিব, যে শব্দগুলোর পর সাধারণত ইনফিনিটিভ হয় সেগুলো আমরা একটু জানবো। এটা পাশে চেষ্টা দিয়ে রাখেন। আমরা দুইটা পার্ট আমরা আজকে দেখাচ্ছি না, যেহেতু বিষয়গুলো একটু বিশাল টাইপ বা একটু ল্যান্ডি টাইপের কনসেপ্ট, এই জন্য আমি কনসেপ্টে দেখেন টু এর পর অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে, সেটা ইনফিনিটিভ। তবে কিছু শব্দ আছে স্পেসিফিক ওয়ার্ড যেগুলোর পর ইনফিনিটিভ হয়। তার মধ্যে যেমন আমরা বলতে পারি ট্রাই, ডিজায়ার, প্রুফ, এই ধরনের কিছু শব্দ আছে অনেকগুলো, যে শব্দগুলোর উপর আমরা ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। ইনফিনিটিভ আমরা টু এর উপর দুইটা স্টার দিয়েছিলাম। একটা স্টার হচ্ছে একটা কনসেপ্টের জন্য, আরেকটা কনসেপ্ট হচ্ছে আমাদের বেশ কিছু টু যুক্ত ফ্রেজ আছে। বেশ কিছু কি আছে? টু যুক্ত ফ্রেজ আছে।
যেগুলো থেকে আমাদের প্রায় সময় প্রশ্ন আসে। এই টু যুক্ত ফ্রেজ গুলোর পরে আমরা অবশ্যই অবশ্যই ভার্বের সাথে আইএনজিটা ব্যবহার করব। তাহলে আবার বলছি, বেশ কিছু টু যুক্ত ফ্রেজ আছে, যে টু যুক্ত ফ্রেজের পর আমরা অবশ্যই অবশ্যই ভার্বের সাথে আইএনজিটা ব্যবহার করব। অনেকগুলো আছে, তবে সবচেয়ে বেশি ব্যবহৃত আমি বেশ কিছু টু যুক্ত ফ্রেজ আপনাকে দেখিয়েছি। এই কনসেপ্টগুলো একটু আমার সাথে একটু লিখেন। প্রথমত হচ্ছে উইথ এ ভিউ টু, যেগুলো আমাদের পরীক্ষা প্রায় সময় হচ্ছে এসে থাকে। প্রথম আমরা যেটা পাবো সেটা হচ্ছে উইথ এ ভিউ টু। কি আছে? উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টুর পর আমরা সেকেন্ড আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা লুক ফরওয়ার্ড টু। উইথ এ ভিউ টু আছে, উইথ এ ভিউ টুর পর আমরা সেখানে পাবো সেটা হচ্ছে লুক ফরওয়ার্ড টু। ওকে, লুক ফরওয়ার্ড টুর পরে আমরা এরপরে পাচ্ছি বি অথবা গেট ইউজ টু। বি অথবা কি গেট ইউজ টু। এরপর হচ্ছে আমাদের কমিটেড টু। কমিটেড টু। আরো আছে অ্যাডজাস্ট টু, এডিক্টেড টু। ঠিক আছে, অ্যাডজাস্ট টু, এডিক্টেড টু, কনফেস টু। ঠিক আছে, আরো অনেকগুলো পার্ট আছে, তবে এইগুলো একটু সবচেয়ে বেশি আসে। আমরা সেটা চারটা সহ দিয়ে দিব কোনগুলো সবচেয়ে বেশি। তবে এই চারটা একটু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এডিক্টেড টু শব্দটাও দেখতে পারেন। ঠিক আছে, with a view to, look for to, be অথবা get used to, committed to, addicted to, adjust to, confused to, ঠিক আছে, accustomed to। ঠিক আছে, এই শব্দগুলোর পরে আমাদের অবশ্যই অবশ্যই ভার্বের সাথে আইএনজি হয়। তবে এগুলো মনে রাখতে হবে, এই শব্দগুলোর পরে আমরা কি করব? ভার্বের সাথে কি ব্যবহার করব? আইএনজিটা ব্যবহার আমরা করব। দুইটার উপর এক্সাম্পল দেখাচ্ছি। তাহলে আবার বলছে টু এর পরে সাধারণত বেস ফর্ম হয়। বেস ফর্ম কি সেটা সবাই তোমরা জানো, কিন্তু আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে, এই যে শব্দগুলো আমরা লিখেছি এই শব্দগুলোর পর সরাসরি কোন ফর্ম হয়? সেটা হচ্ছে বেস ফর্ম হয়। একটা এক্সাম্পল দেখাবো, বেশি দেখাবো না। আই লুক ফরওয়ার্ড টু। কি আছে? আই লুক ফরওয়ার্ড টু। আই লুক ফরওয়ার্ড টু। আই লুক ফরওয়ার্ড টুর পরে আমরা অবশ্যই একটি ভার্বের বেস ফর্ম ব্যবহার করবো। আই লুক ফরওয়ার্ড টুর পর আমরা অবশ্যই কি করবো? ভার্বের বেস ফর্মটা ব্যবহার করবো। আই লুক ফরওয়ার্ড টুর পরে আমরা অবশ্যই ভার্বের বেস ফর্মটা ব্যবহার করবো। ওকে, এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু আমরা বলছি কিনা একটু বলেন। আই লুক ফরওয়ার্ড টুর পরে আমরা সরি কি ফরাতে কি ফরাই, আই লুক ফরওয়ার্ড টু আমি চাচ্ছি এখানে আই লুক ফরওয়ার্ড টু রিড হবে নাকি আই লুক ফরওয়ার্ড টু রিডিং হবে? কোনটা হবে? আই লুক ফরওয়ার্ড টু রিড হবে নাকি আই লুক ফরওয়ার্ড টু রিডিং হবে? এক্সাম্পলের জায়গায় রুলস ভুল পড়াচ্ছি। আই লুক ফরওয়ার্ড টু রিড হবে নাকি রিডিং হবে? আমি যদি এই বিষয়টা একটু দেখি বা এখান থেকে কোনটা আছে সেটা একটু বের করি। যেটা আমাদের এখানে লুক ফরওয়ার্ড টু আছে, এটা একটা ফ্রেজ। এরপর আমাদের কি হবে আনসার? রিডিংটা হচ্ছে সঠিক আনসার হবে। কোনটা সঠিক আনসার হবে? রিডিংটা হচ্ছে আমরা এখানে সঠিক আনসার হিসেবে পাবো। আশা করি এতটুকু কনসেপ্টে তোমরা সবার বিষয়টা বুঝতে পেরেছো। এই বিষয়ে একটু মনে রাখতে হবে। তাহলে আমরা এম বি পি করছি, এম বি পি এর পরে আমরা সি দিয়ে তিনটা স্টার দিতে বলেছিলাম। সি দিয়ে তিনটা স্টার দিতে বলেছিলাম, তবে সি এর বেশ কিছু কনসেপ্ট আমরা এখান থেকে হচ্ছে জানবো। সি এর কনসেপ্ট গুলো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। সি এর অনেকগুলো কনসেপ্ট আমরা এখান থেকে জানবো, সে বিষয়গুলো একটু দেখেন সবাই। দেখেন সি এর কনসেপ্ট আমরা সি বলতে এখানে আমরা একটু তিনটে স্টার দিয়ে রাখেন। সি এর কনসেপ্ট আমরা একটু আলাদা ভাবে বলবো। সি মানে আপনাদেরকে এখানে মনে রাখতে হবে, যেটাকে আমরা বলতে পারবো এটাকে বলা একটা কজেটিভ ভার্ব বলা হয়। স্যার এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো একটা কজেটিভ ভার্ব। আপাতত কজেটিভ ভার্ব সেটা কি সেটা মনে রাখার দরকার নাই। তবে পজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা কয়েকটি শব্দ মনে রাখবো। সেটা হচ্ছে মেক, লেট, হেল্প। এই শব্দগুলো আরেকটা শব্দ আছে মেক, লেট, হেল্প। আরো দুইটা শব্দ আছে, সেটা হচ্ছে হ্যাভ এবং গেট। এই পাঁচটি শব্দকে বলা হয় আমাদের পজিটিভ ভার্ব। এই পাঁচটি শব্দকে বলা হয় একটা পজিটিভ ভার্ব। তবে আমরা পরের গুলো একটু পরে জানবো। তবে অবশ্য মনে রাখতে হবে মেক, লেট, হেল্প এই তিনটি শব্দের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম হয়। এই তিনটি শব্দের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম হয়, এটা একটু মনে রাখবেন। মেক, লেট, হেল্প ভার্বের বেস ফর্ম হয়, তবে হ্যাভ এবং গেটটা স্টার্ট দিয়ে রাখতে হবে, কারণ এগুলো আমরা এখন বুঝবেন না। কারণ আমাদের পজিটিভ ভার্বটা হচ্ছে, আমরা যে পজিটিভ ভার্বটা পড়ছি এই পজিটিভ ভার্বটা আমাদের আলাদা একটা বিষয়। সেটা আমরা আলাদা করে বিষয়টা যখন পড়বো তখন আপনারা এই বিষয়টা জানতে পারবেন। পজিটিভ ভার্বটা একটা আলাদা বিষয়। আবার বলছি মেক, লেট, হেল্প এরপর ভার্বের বেস ফর্ম হবে। আর হ্যাভ এবং গেটটা আমাদের ব্যতিক্রম ধরনের একটা কনসেপ্ট। জাস্ট এখান থেকে একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আমরা বলতে পারি লেট আস গো হবে নাকি লেট আস গন হবে? অবশ্যই লেট আস গো হবে। ঠিক আছে, এতটুকু একটু বুঝছেন কিনা বলেন। আজকে
আমি আপনাদেরকে যে কনসেপ্ট গুলো এখানে দেখিয়েছি, যে কনসেপ্ট গুলো আমি আপনাদেরকে এখানে দেখিয়েছি, আপনারা এতটুকু পর্যন্ত বিষয়টা বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান। সবাই সবার জায়গা থেকে বিষয়টা যদি বুঝে থাকে, আমরা একেবারে প্রথম একটা খণ্ড আমরা পড়িয়েছি, সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে আমরা প্রায় সময় মিস্টেক করে ফেলি আর কি। সবার জায়গা থেকে একটু নোট নিয়েছো কিনা, নোট নেওয়া হলে ডান লিখো, এবং ডান লিখে এবং বিষয়টা জানাও সবার বিষয়টা একেবারে পরিষ্কার ভাবে বিষয়টা বুঝতে পেরেছেন কিনা। সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান। আমরা একেবারে প্রথম থেকে যদি বিষয়টা একটু রিভিশন দিই, আমরা যে যে পাঠগুলো আসলে পড়েছি, আমরা এখানে প্রথম থেকে যাচ্ছি। আমরা যখনই আমি প্রথম থেকে যদি কনসেপ্ট একটু দেখি, যখনই আমরা ভার্ব পড়ছি, রাইট ফ্রম ভার্ব পড়ছি, তখন আমাকে ভার্বের এই পাঁচটি ফর্ম, ঠিক আছে, টেন্স এন্ড অ্যাসপেক্ট, টেন্সের একটা সিকোয়েন্স মেনটেন জানতে হবে। মোস্ট কমন কিছু রোল আছে, রোলগুলো আমরা জানবো। ভার্বের একটা ডিটেলস আছে, সেটা আমরা জানবো। আমরা সর্বপ্রথম হচ্ছে ভার্বের ডিটেলসটা জেনেছি। এটা হচ্ছে আমাদের ভার্বের ডিটেলস ছিল। এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ কি থাকবে, অবশ্যই একটা ভার্ব থাকবে। আর ভার্বের যে ডেফিনেশন আছে, তিনটা বিষয় মিলে ভার্বের ডেফিনেশন হয়: অ্যাকশন, এক্সপেরিয়েন্স এবং হচ্ছে এক্সিস্টেন্স। এবং ভার্বের দুইটা পার্ট আছে, একটা ফাইন্ড, একটা নন ফাইন্ড। ফাইন্ডটা সবসময় ভার্বের কাজ করবে, কিন্তু নন ফাইন্ডটা নাউনের পাশাপাশি আমাদের হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করবে। এখন এই যে ফাইন্ড আছে, সেটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারবো, মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব। আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের জন্য একটা অক্সিলারি ভার্ব। মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, আরেকটা কি আছে, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তার মেইন ভার্ব কোনটি? মেইন ভার্ব, অপর নাম হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, রিড এগুলো। আর অক্সিলারি ভার্ব হচ্ছে টু বি, টু হ্যাভ, টু ডু, মরাল গুলো। আর অপর পক্ষে এই যে ফাইন্ড ভার্ব, এই যে আমরা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব পড়ছি, এখানে তো দুইটা কোয়ালিফিকেশন গুলো আছে। কি কি আছে? একটা ট্রানজিটিভ, একটা ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ কোনটা? যখন অবজেক্ট থাকবে ট্রানজিটিভ, অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ। অবজেক্ট কি আর পাবো? হোয়াট অথবা কোন দ্বারা প্রশ্ন, কে অথবা কাকে। তবে প্রিপোজিশন দিয়ে কখনো অবজেক্ট হয় না, যেটা আমরা উপরে লিখেছি, আই রিড এ বুক, আরেকটা হচ্ছে আই রিড ইন দ্য মর্নিং। এতটুকু গেল। এতটুকু যাওয়ার পর আরেকটা বিষয় পড়েছিলাম, অনেক সময় অক্সিলারি ভার্ব একা থাকলে সেটা আমরা একটা মেইন ভার্বের কাজ করবে। এটার পাশাপাশি আরো কয়েকটি ভার্ব আমরা এখান থেকে জানতে হবে। সে ভার্বগুলো আসলে কি কি? স্ট্যাটিক ভার্ব, লিঙ্কিং ভার্ব, কজেটিভ ভার্ব। এই কয়েকটা ভার্ব সম্পর্কে একেবারে পরিপূর্ণরূপে একটা ধারণা নেবেন। এই হচ্ছে আমরা সর্বপ্রথম ভার্বের একটা ব্যবহার আমরা শিখেছি, বেস ফর্ম। বেস ফর্মটা আগে জানতে হবে, একটা রুট যেটা ফর্ম, যেটা আমরা পড়েছিলাম এস, বেস, আইএনজি, কিছুই কনসেপ্ট গুলো থাকে না, একদম রুট যে ফর্মটা। তবে কয়েকটা রুট ফর্ম জানতে হবে। বি, আমি স্যার ওয়াচ ওয়ারেড, হ্যাভ, হ্যাভ হ্যাজ হ্যাডেড, ডো, ডোড হ্যাজ ডিড। এখানে আমরা একটা টেকনিক পড়বো, এমবিটি সি। টি এর উপর আমরা দুইটা স্টার দিয়েছি, সি এর উপর তিনটা স্টার দিয়েছি। তিনটা মানে এটা হচ্ছে পজিটিভ ভাবে তিন ধরনের রূপ আছে। এই তিন ধরনের রূপগুলো আমরা জানবো। টি এর দুইটা বিষয় আছে, সেগুলো আমরা এখান থেকে জানবো। এরপর এর মানে হচ্ছে মরাল অক্সিলারি। মরাল অক্সিলারির মধ্যে আমরা ক্যান লিখেছি, উইল লিখেছি, শ্যাল লিখেছি, মে লিখেছি। এই চারটার সাথে আর চারটা আছে, এখানে সাথে কোট আছে, উইল সাথে উট আছে, মেয়ের সাথে মাইট আছে। এরপর হচ্ছে শ্যালের সাথে শুট আছে। এরপর হচ্ছে মাস্ট। এরপর হচ্ছে উড রাদার, হ্যাড বাটার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ও টু। ইউজ টু ব্যবহার একটু ডিফারেন্ট, সে বিষয়টা আমরা এখানে মনে রাখবো। বি অথবা গ্যাট ইউজ টু, আর একটা শুধু ইউজ টু। এরপর ভার্ব ইউজ টু, আর বাকি উল্লেখ করতে ভার্ব সাথে আইএনজি। এই বিষয়টা একটু জানবো। এরপর বি অথবা গ্যাট এনি টেন্সে থাকতে পারে, এটা এক্সাম্পল আমরা উপরে দিয়েছি এখানে। তবে আরেকটা নোট আমি করতে বলেছিলাম, যদি এই শব্দগুলোর সাথে বি অথবা হ্যাভটা যুক্ত হয়, সেক্ষেত্রে আমরা ভার্বের তৃতীয় নম্বর ফর্মটা ব্যবহার করি। যেমন আই উড হ্যাভ, গো হবে নাকি গন হবে? আনডাউটলি আমরা হচ্ছে গনটাকে ব্যবহার করে কাজ করি। এরপরে দ্বিতীয় নম্বর পড়ছি আমরা ডো ডাজ ডিটের ব্যবহার। সেটা পশমের সাইনে হতে পারে, অথবা সেটাকে আমাদের সাইডে কনসেপ্টে থাকতে পারে। যেমন দ্বিতীয় কাম হবে নাকি কেম হবে? আনডাউটলি কাম হবে। এবার আই ডাজ নট রিড হবে নাকি ইটস হবে? অবশ্যই সেটা একটা কি হবে, রিড দিয়ে আমরা সেটাকে ব্যবহার করবো। এরপর টু, টু এর ক্ষেত্রে দুইটা স্টার দিয়েছিলাম, সেটা দুইটির ব্যবহার হচ্ছে, এই দুইটির ব্যবহার আমরা এখানে দেখেছি। সাধারণত ভাবে একটা কনসেপ্ট হচ্ছে টু এর পর আমরা ভারতের বেস ফর্ম ব্যবহার করবো। আরেকটা বিষয় হচ্ছে বেশ কিছু টু যুক্ত ফ্রেজ আছে, যে ফ্রেজ গুলোর উপর অবশ্যই ভারতের আইনজি ইউজ করতে হবে। উইথ লোক ফলো টু, বিউটি অ্যাটিস্ট টু, কমিটেড টু। এগুলোর উপর অবশ্যই ভারতের সাথে আইনজিটা ব্যবহার করে হচ্ছে কাজটা করবেন, আইনজিটা ব্যবহার করে কাজ করবেন। যেমন আই লুক ফরওয়ার্ড টু, রিড হবে নাকি রিড হবে? অবশ্যই আমরা এখানে রিডটা ব্যবহার করবো। এরপর সর্বশেষ যে বিষয়টা আমরা এখানে দেখেছি, পজিটিভ ভার্ব একটা কনসেপ্ট আমরা এখানে দেখেছি। পজিটিভ ভার্বের ক্ষেত্রে সাধারণত পাস্টিভ ভার্ব, মেক, লেট, হেল্প, এই তিনটি শব্দ যে কোনো টেন্সে থাকুক না কেন, এগুলোর উপর বেস্ট হবে। কিন্তু হ্যাভ এবং দ্যাটটা একটু কনফিউজিং আছে, সেটা আমরা যখন বিষয়টা জানবো বা বিষয়টা করবো, তখন এই বিষয়ের উপর আমি একেবারে পূর্ণাঙ্গভাবে একটা ধারণা দেওয়ার জন্য ট্রাই করবো। আশা করি আমরা এতটুকু সবাই বিষয়টা বুঝতে পেরেছি। ওকে, এরপর আমাদের আরেকটা বিষয় আমরা যেটা পড়েছি, নন সাইন ভার্ব গুলো আমরা পড়েছি, সেটা হচ্ছে ডিনার, ইনফিনিটিভ। আরেকটা হচ্ছে পার্টিসিপল, যেটা মানে ভার্বের আইনজি থেকে নাউনের কাজ করবে। ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম। আই ক্যান ফিঙ্গার আছে বিয়ার ইনফিনিটিভ, যেখানে টুটা উচ্চ থাকে। পার্টিসিপল তিনটা, প্রেজেন্ট, ফার্স্ট, পারফেক্ট। প্রেজেন্ট মানে ভার্বের আইনজি থাকবে,
ফার্স্ট মানে শুধু ভার্বের 3টা নম্বর ফর্ম থাকবে, পারফেক্ট মানে হ্যাভিং এর পরে ভার্বের কত নম্বর ফর্ম থাকবে, একটা 3টা নম্বর ফর্ম। তবে একটা ইম্পর্টেন্ট টপিক আমি তোমাদেরকে পড় থেকে নোট করতে বলছিলাম, যেটা এবং পার্টিসিপলের যে ডিফারেন্স বিষয়টা আছে, সেই ডিফারেন্স বিষয়টা আমরা এখান থেকে জানবো। আর তোমরা যারা তোমরা হোপফুলি আজকে ক্লাসটা বুঝতে পেরেছো, ক্লাসটা রেকর্ডেড থাকবে, সেখান থেকে তোমরা ক্লাসটা করে একটু ভালো মতো ক্লাসটা করে আশা রাখছি তোমরা খুবই ভালো একটা এখান থেকে ধারণা নিতে পারবা। সো সবার জন্য আজকে এতটুকু পর্যন্ত। তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ, আমাদের 50% ডিসকাউন্টে ভর্তি চলছে। সো তোমরা যে কেউ আমাদের পেজে নক করে তোমরা তোমাদের সিটটা বুক করতে পারবা। আমাদের অফলাইন এবং অনলাইন কোর্সে ভর্তি চলছে। আমাদের চট্টগ্রামের আমাদের ঠিকানা সার্ভিস কিচেনের পাশে, আমাদের হচ্ছে অ্যাপোলো নার্সিং অফিস, এবং হচ্ছে তোমরা এনইউসি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং চট্টগ্রাম শাখা বললে তোমাকে দেখা দিবে। অ্যাপোলো নার্সিং দিয়ে বড় করে কনসেপ্ট আছে আর কি। সো আশা রাখছি খুবই ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। এবং তোমরা জানো যারা আমাদের ফিজিক্যাল ব্যাচের স্টুডেন্ট গুলো আছো, আমি সাধারণত কেমন ক্লাস নিই সেটা তোমরা হয়তো জানো। আমাদের অনেকে সাধারণত কমেন্ট বলে লিখে। তো আশা করি ভালো একটা তোমার কনসেপ্ট বের করতে পারবো। আজকে বেসিকটা পড়িয়েছি, আগামী ক্লাসে এর উপর আমরা প্র্যাকটিসটা করবো। একটা খন্ড দেখেছি, রাইট কনসেপ্ট ভারতের উপর আমাদের কমপক্ষে 3 ঘন্টা ক্লাস লাগবে। দ্যাট মিনস আমরা আরো 2টা ক্লাস নিব, এবং আশা রাখছি আমরা অনলাইনে তোমাদের একেবারে পুরো বাংলাদেশে যারা আছো সবার জন্য আমরা কিছু ক্লাস উপহার দেওয়ার জন্য ট্রাই করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে দেখার জন্য। সবাইকে ফ্রেন্ড লিখে শেয়ার মেনশন করে এবং ক্লাসটা তোমার টাইম লাইনে রেখে দাও, যাতে পরবর্তীতে ক্লাসটা তুমি সহজে দেখতে পারো। থ্যাংক ইউ সবাই।